হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই লেটস ক্র্যাকিটের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা ইতিহাসের পাশাপাশি ভূগোল বিষয়। তোমরা জানো অলরেডি আমি ইতিহাস নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়ে ফেলেছি। লাস্ট ইতিহাসের ভিডিও আমরা ডিসকাস করেছিলাম সম্রাট আকবর সম্বন্ধে, কিন্তু আজকে আমরা একটু ইতিহাস বাদে জিওগ্রাফি এর দিকে একটু আমরা যাব। আজকে আমরা দেখব পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপ। কি বলে এটাকে? বায়ুমণ্ডলীয় চাপ বলয়। বায়ুমণ্ডলীয় চাপ বলয়, যাকে ইংলিশে বলে অ্যাটমসফিয়ারিক প্রেসার বেল্টস। অ্যাটমসফিয়ারিক প্রেসার বেল্টস, অ্যাটমসফিয়ারিক প্রেসার বেল্ট বা বায়ুমণ্ডলীয় চাপ বলয় বুঝতে গেলে আমাদেরকে কতগুলো জিনিস আগে বুঝতে হবে। তো চলো একে একে আমরা বুঝে নিই। আচ্ছা, বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বোঝো? ধরো বায়ুমণ্ডলীয় চাপ, আমি তোমাদেরকে এর আগে অনেক দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম এটা যদি আমাদের পৃথিবী হয়, এই পৃথিবীর বাইরে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত, কত এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 10,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার পর্যন্ত কি রয়েছে, একটা সম্পূর্ণ বায়ুমণ্ডলের একটা স্তর রয়েছে যেখানে বিভিন্ন উপস্তরও রয়েছে। এর মধ্যে রয়েছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তাহলে আমরা লিখে নিই একটু, ট্রোপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো আর এক্সো। আমি তোমাদেরকে বলেছিলাম যে এগুলো মনে রাখার উপায় কি, যে সবার বাইরে হচ্ছে এক্সো, এটা হচ্ছে সবার বাইরে যেটা, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার, তাই বাইরে। ট্রপো হচ্ছে একদম শুরুতে, একদম শুরুতে হচ্ছে কি ট্রপো। মাঝখানে থাকবে আমাদের মিশো। ধরো মিশো থেকে তোমরা জিনিস অর্ডার করছো, কিংবা মিশো থেকে তোমরা যদি জিনিস পাও তো অন্যান্য ওয়েবসাইটসগুলো থেকে একটু কম দামে পাও, মাঝামাঝি দামে পাও, যেটা তোমার পকেট ফ্রেন্ডলি। তো ধরে নাও যে মিশো ওখান থেকে ধরে নাও এসছে, তো মিশো কি একদম মাঝখানে, না খুব বেশি দাম না খুব কম দাম, এটা হচ্ছে মিশো। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ট্রপোস্ফিয়ারের ঠিক পরে, আর আর এক্সোস্ফিয়ারের ঠিক আগের স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। তো আমি যদি এরকমভাবে লিখি যে এখানে প্রথমে লিখবো আমি ট্রোপো, উপরে লিখলাম এক্সো, মাঝখানে মিশো, তাই তো? এবার ট্রপোর উপরে কি লিখবো? স্ট্র্যাটো, আর এক্সোর নিচে কি লিখতে হবে আমাকে? থার্মো। এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডল, যেটা জিরো থেকে শুরু করা, অর্থাৎ লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার কথার অর্থ হচ্ছে পৃথিবীর ভূত্বক বা ভূমণ্ডল, একদম জমিন থেকে শুরু করে একদম 10,000 কিলোমিটার পর্যন্ত উপরে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বাইরের স্তর হচ্ছে গিয়ে এক্সোস্ফিয়ার, ঠিক আছে? এখানে এটাই হচ্ছে এক্সোস্ফিয়ার। এর স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি? স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বায়ু চলাচল করে। জেট বায়ু অর্থাৎ জেট স্ট্রিম, জেট স্ট্রিম এখানে চলাচল করে। তার সাথে সাথে তোমরা এখানে দেখতে পাবে যে জেট বিমান, যাকে বলে আমরা জেট প্লেনস, অ্যান্ড তার সাথে সাথে জেট যে বায়ু অর্থাৎ যে ওয়েস্টার্ন উইন্ডকে যে নিয়ে আসে, অর্থাৎ যে ওয়েস্টার্ন বলা যেতে পারে না, যে পশ্চিমী ঝঞ্ঝাকে যে নিয়ে আসে, জেট স্ট্রিম বয়ে নিয়ে আসে, এটা হচ্ছে সেই জেট স্ট্রিমও এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দিয়েই পরিবাহিত হয়। এর বাদ ছাড়াও এটাকে শান্ত মণ্ডলও বলা হয়। কি বলা হয়? শান্ত মণ্ডল। কিন্তু ট্রপোস্ফিয়ারকে অন দ্য আদার হ্যান্ড এটাকে ক্ষুব্ধ মণ্ডল কিংবা এটাকে বিশৃঙ্খলার মণ্ডলও বলা যেতে পারে। মেসোস্ফিয়ারে একদম মিডিয়াম মডারেট আবহাওয়া থাকে। এক্সোস্ফিয়ার হচ্ছে একদম বাইরে, এখানে মহাকাশের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বলতে পারো, কিংবা অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো এখান থেকে রয়েছে। থার্মোস্ফিয়ার এখানে প্রচণ্ড গরম, থার্মো অর্থাৎ কি? গরম, অর্থাৎ একটা জায়গার পর এখানে তাপমাত্রা বাড়তে থাকে। তোমাদেরকে আমি একটা গ্রাফের মাধ্যমে দেখিয়েছিলাম, কিন্তু আজকে আমরা সেখানে যাচ্ছি না। আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার বেল্টস। এই অ্যাটমসফিয়ারিক প্রেসার বেল্ট কি? এই যে আমি কয়েকটা আমি নাম লিখলাম, গোটা কয়েকটা, এটা কি করছে যে আমাদের যে মাথা রয়েছে, ধরো আমাদের মাথার উপর যদি আমরা কোনো বস্তু ধারণ করি কিংবা কোনো জিনিস রাখি, সোজা কথায় সেটা কি লাগবে? এই জিনিসটা কিন্তু অনেকটা পরিমাণে হেভি ফিল হবে। ধরো আমি মাথার উপর একটা 3 কেজি আলুর বস্তা নিয়েছি, ইট উইল ফিল হেভিয়ার, তাই কি না? এটা আমার মাথায় হেভিয়ার সৃষ্টি করবে, হেভি একটা জিনিস আমার মনে হবে যে আমি মাথায় ধারণ করে আছি।
কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পৃথিবীটাও তো আমাদের মাথায় এত বড় 10,000 কিলোমিটার একটা বায়ুমণ্ডলের স্তর রয়েছে, তো এটা কি আমাদের মাথার উপর চাপ প্রয়োগ করছে না? করছে। অবভিয়াসলি ইট ইজ অবভিয়াস দ্যাট এটা করছে। কিন্তু একটা মেন জায়গাটা কোথায় বলো তো, এটা একদম জন্মের পরপর থেকে এই যে অ্যাটমসফিয়ারিক যে প্রেশার কিংবা মায়ের গর্ভ থেকেই যে অ্যাটমসফিয়ারে যে প্রেশারটা আমরা এটা নিতে শিখে গেছি, বাই ডিফল্ট আমরা এটা নিতে শিখে গেছি, সেটার জন্য আমরা যখন জন্মাই কিংবা আমরা যখন বড় হই, আমরা মাথার উপর আমাদের কোনো কিছু হেভি ফিল হয় না, কারণ ছোটোবেলা থেকেই এতটা পরিমাণে আমরা চাপ পেয়েছি যে এই চাপটা আমরা সহ্য করতে পারছি। সেটার জন্য আমাদের কি একটা অভ্যাস হয়ে গেলে তো আমাদের লাগে না। যেমন ধরো আমি একটা কথা বলছি, আমি প্রত্যেক দিন 3 কিলোমিটার করে হাঁটি, তো আমি যদি প্রত্যেক দিন আমি 3 কিলোমিটার করে হাঁটি, সেটা কি আমার পায়ের ব্যথা করবে? করবে না। কিন্তু ধরো একদিন আমি 32 কিলোমিটার হেঁটে এলাম, তো আমার তো পায়ে ব্যথা করবে, তাই কি না? তো কি দেখো 3 কিলোমিটার 30 কিলোমিটার, এবার 3 কিলোমিটার আমার হাঁটার অভ্যাস আছে। সেরকমভাবেই এই যে বায়ুমণ্ডলের যে চাপটা রয়েছে, এই বায়ুমণ্ডলের চাপটাও আমরা কিন্তু সহ্য করতে পারি। ঠিক আছে, এটাও ধরো সেই ফল্ট যেটা তুমি মানে ডিফল্ট সেই সিস্টেমটা যেটা তুমি অলরেডি সহ্য করে আসছো, এজন্য এটাকে কিন্তু তোমার যে ফিল বা প্রেশারাইজ কিন্তু সেরকমভাবে তোমার ফিল হবে না। কিন্তু ধরো এরপরে তুমি যদি আরও একটা বস্তা চাপিয়ে নাও মাথায়, ধরো এটা 30 কিলোর বস্তা হোক, তোমার কিন্তু হেভি লাগবে। তো ইট মিনস কি যে বায়ুমণ্ডলও কিন্তু আমাদের মাথার উপর কিংবা আমাদের গোটা শরীরের উপর একটা চাপ প্রয়োগ করে রয়েছে, এবং এই চাপ প্রয়োগ করে রয়েছে, কিন্তু আমরা সেটা কেন ফিল করতে না? ওয়াই ডোন্ট উই ফিল দ্যাট? এর একটা বড় রিজন হচ্ছে যে সিন্স আওয়ার বার্থ, আমাদের যখন জন্ম হয় তখন থেকেই আমরা এই বিষয়টা, অর্থাৎ এই যে চাপটা আমরা সৃষ্টি করে মানে অ্যাবজর্ব করে করে কিংবা সহ্য করে করে আমরা কিন্তু অলরেডি সেটাকে নিজের মতো করে বানিয়ে ফেলেছি যে না আমরা পারছি চাপটা সহ্য করতে। এবার ব্যাপারটা হচ্ছে এই বায়ুমণ্ডলীয় চাপ তো হলো, কিন্তু বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞা কিংবা যদি আমরা বলি ডেফিনিশন, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অ্যাটমসফিয়ারিক প্রেশার, তো সেই বিষয়ে আমাদেরকে একটু জানতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে পারদস্তম্ভ, যাকে আমরা বলি মার্কিউরি কলামস, মার্কিউরি কলামস। আর সাথে আমাদেরকে আরেকটা টার্ম মনে রাখতে হবে, এই যে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় মিলিবারের সাহায্যে। কি নাম? মিলিবার। কি সাহায্যে মাপা হয়? মিলিবার। বলছে মার্কিউরি কলাম বলছে বিজ্ঞানীরা যে কোনো একটা জায়গার নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার, অর্থাৎ স্বাভাবিক অ্যাটমসফিয়ারিক প্রেশার, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার ইকুয়ালস টু 76 সেন্টিমিটার। এবার পারদ কলামস কি? এবার তোমরা জানো কলাম মানে হচ্ছে এরকম পার্থক্যের ঘর ধরো আছে এখান থেকে, এটা হচ্ছে কলাম, এটা এ কলাম, এটা বি কলাম, তোমরা জানো এটা কলাম। বাট এই কলাম মানে কিন্তু সেটা না। এই কলাম মানে হচ্ছে যে কি, এই কলামস হচ্ছে যে পারদ স্তম্ভ, একে বাংলাতে বলে পারদ স্তম্ভ। অর্থাৎ ধরো একটা বড় থার্মোমিটার টাইপের, ধরো এত বড় একটা থার্মোমিটার আছে, এখান থেকে পারদ মাপা হচ্ছে, এখানে পারদ রয়েছে, পারদটাকে মাপা হচ্ছে। তো যদি কোনো একটা জায়গার টেম্পারেচার বা বায়ুমণ্ডলীয় চাপ নর্মাল থাকে, এই পারদটা 76 সেন্টিমিটারে গিয়ে আটকে যাবে। তাই বলছে কোনো একটা জায়গার স্বাভাবিক তাপমাত্রা বায়ুমণ্ডলীয় চাপ কত সেন্টিমিটার পারদস্তম্ভের সমান? 1 সেন্টিমিটার, 1 বায়ুমণ্ডলীয় চাপ বা 1 ATM। এটা কিন্তু ATM মানে কি? এটা অ্যাটমসফিয়ারিক প্রেশার, সরি 1 ATP, 1 ATP বা অ্যাটমসফিয়ারিক প্রেশার ইকুয়ালস টু কত? 76 সেন্টিমিটার মার্কিউরি কলামস, মার্কিউরি কলামস। কিন্তু যখন আমি এটাকে মিলিবারে মাপছি, তখন আমাকে কি দেখতে হবে যে 1 বায়ুমণ্ডলীয় চাপ সমান সমান কত হচ্ছে? 1013.25 MB। এই MB কথার অর্থ কিন্তু মেগাবাইট না, এই MB কথার অর্থ হচ্ছে মিলিবার। কি হয়? মিলিবার। এটা হচ্ছে আমাদের ব্যাপার। এবার তাহলে আমি যদি বলি বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে, এটা তো তুমি কেবল পেলে ইনফরমেশন, দিস অল আর ইনফরমেশন, দিস অল দিস থিংস হোয়াট আই হ্যাভ রিটেন হিয়ার, দিস আর ওনলি ইনফরমেশনস। বাট যদি আমাদেরকে কনসেপ্টটা নিতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু গ্র্যাব দ্য কনসেপ্ট, দেন হোয়াট শুড উই নিড টু ডু? আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে সেটাকে বুঝতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে কি করে বায়ুমণ্ডলীয় অ্যাটমসফিয়ারটা হয়। ধরে নাও
পৃথিবীর পৃষ্ঠের উপর একটি বিন্দু রয়েছে, একটা বিন্দু, এই বিন্দুর উপর বলছে যে এই বিন্দুর উপর যখন অ্যাটমসফেরিক প্রেশারটা পড়ে, কোন একটি নির্দিষ্ট বিন্দুর উপর যে পরিমাণ বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করা হয় কিংবা যে পরিমাণ বায়ুমণ্ডল থেকে চাপ আসে সেটাকেই বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ, যাকে আমরা বলি অ্যাটমসফেরিক প্রেশার। এবার যেহেতু এই নির্দিষ্ট বিন্দুতে ধরা হয়েছে, এটা ধরো কোনো স্থানে, কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে কিংবা কোনো বিন্দুতে বলবো না, কোনো স্থানে, কোনো একটি নির্দিষ্ট স্থানে যখন পৃথিবী তার বায়ুমণ্ডল দ্বারা চাপ প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলে। এবার এই বায়ুমণ্ডলীয় চাপকে কার সাহায্যে মাপা হয়? একটা হচ্ছে মিলিবার, আর একটা কথা হচ্ছে মার্কিউরি কলাম্স। দুইভাবে করে প্রশ্ন আসে, এটা শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তীকালে আমরা ঢুকছি বায়ুমণ্ডলীয় চাপ। এবার বায়ুমণ্ডলীয় চাপ কিসের উপর ডিপেন্ড করে? এইটা মূলত যেটা ডিপেন্ড করে সেটা একমাত্র কারণ যদি হয়, আলটিমেটলি কারণ, সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারের উপর ডিপেন্ড করে যে কি ধরনের বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে। টেম্পারেচার কেন? টেম্পারেচারকে বাংলায় বলে তাপমাত্রা। কি বলে? তাপমাত্রা। তাপমাত্রা। এবার যদি আমি এটাকে ফিজিক্সে যাই, এখানে কি বলবো? তাপমাত্রার এককে কি বলে? কেলভিন। কিন্তু আমি এখানে ফিজিক্সটা পড়াচ্ছি না, আমাদেরকে এখানে তাপমাত্রা দেখতে হবে। এবার এখানে তাপমাত্রা আমরা কিসে মারবো? ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড যাই বলো। এবার ব্যাপারটা হচ্ছে, আমি যেটা মেইন বিষয় এখানে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে টেম্পারেচারের উপর কি করে বায়ুমণ্ডলীয় চাপটা ডিপেন্ড করে। তো এই বায়ুমণ্ডলীয় চাপ বলয় সৃষ্টি হয়েছে, আগে একটু বলয়টা বুঝিয়ে দিই। তো বায়ুমণ্ডলীয় চাপটাও বুঝাতে তার সাথে সাথে এই দেখো একটু দাঁড়িয়ে নাও। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যে বায়ুমণ্ডলীয় চাপ আমরা তো বুঝলাম। এবার বায়ুমণ্ডলীয় চাপ কি করে টেম্পারেচারের সাথে কানেক্টেড সেটা আমাদেরকে বুঝতে হবে। সূর্য থেকে পৃথিবীতে তাপের প্রধান উৎস কি? পৃথিবীতে আগুন না অবভিয়াসলি, কিন্তু আগুনের একটা বড় গোলা, সেটা কি? দ্যাট ইজ সান। মেন আমাদের কারণ হচ্ছে সান, তাই তো? সূর্য থেকে পৃথিবীতে তাপমাত্রা আসতে সময় লাগে 8 মিনিটস 20 সেকেন্ডস। এটা আশা করি সবার জানা। 8 মিনিট 20 সেকেন্ড, এটা সব ইনফরমেশন দিচ্ছি। 8 মিনিট 20 সেকেন্ড লাগে পৃথিবী, সূর্য থেকে পৃথিবীতে তাপমাত্রা আসতে, আলো আসতে। এবার যখন আলোটা পৌঁছায়, আলোর সাথে সাথে তো রোদও আসে, রোদ গরম, কি হয়? তাপ হয়, তাই তো গরম লাগে। যদি শুধু আলো আসতো তাহলে কি গরম লাগতো? না, তাপও আসে। সূর্য থেকে আমার কি পাই? আলো ও তাপ। ছোটবেলাতে পড়েছি, এটা ক্লাস 1-2 এর পড়া, আলো ও তাপ। এবার যখন আমরা তাপটা পাচ্ছি, আমরা কি পাচ্ছি? তাপ। এবার যখন এই তাপ, একেই তো ইংরেজিতে আমরা তাপমাত্রা বলি, টেম্পারেচার বা তাপমাত্রা, এখানে তাপ লিখলাম। এবার যখন আমি তাপটা পাচ্ছি সূর্য থেকে কোনো একটা জায়গার উপর, আমি যেমন আগেই বললাম, এটা ধরো পৃথিবী, পৃথিবীর উপরে এই জায়গাটাতে যদি এইটা এসে ডাইরেক্ট পড়ে, তাপটা এসে পড়ে, তো এই জায়গাটার বায়ু কি হবে? এখানে যে বায়ু রয়েছে পৃথিবীতে, এটা সারফেস, এটা কি সারফেস লিখলাম। সারফেস মানে হচ্ছে গিয়ে উপরে লিথোস্ফিয়ার বা যাকে আমরা বলি ভূমি, এর উপরে তো 10,000 কিলোমিটার পর্যন্ত কি রয়েছে? বায়ুমণ্ডল। তো অবভিয়াসলি যদি এখান থেকে এসে তাপমাত্রাটা লাগে, তাহলে এখানেও সন্নিহিত অঞ্চলে কতগুলো বায়ু আছে, ঠিক আছে? এখানেও তো প্রক্সিমাল ভাবে কয়েকটা কি আছে? বায়ু আছে, সন্নিহিত ভাবে কি আছে? বায়ু রয়েছে। তো এখানে যখন তাপমাত্রাটা এসে পৌঁছায়, তখন তাপ যখন আসে তখন কি হয়? গরম ফিল হয়। তো যখন এখানে যখন তাপমাত্রাটা এসে পৌঁছাবে, এই জায়গাটার যে বায়ুটা থাকবে না, সেটা ঠান্ডা হয়ে কি করবে? ধীরে 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 উপরে উঠতে পারবে। যেমন বাড়িতে যখন আমরা ভাত রান্না করি, বিভিন্ন কোনো জিনিস রান্না করি, দেখবা যে তাপটা ছাড়ে, অর্থাৎ যে তাপমাত্রা ওখান থেকে যে ভাপটা উঠে, বাষ্পটা উঠে, সেটা কিন্তু কোনোদিনও নিচে যায় না, সেটা সবসময় উপরে যায়। কারণ এর থেকে আমরা কি বুঝতে পারলাম কোন জিনিস উপরে যায়? হালকা জিনিস বা না ভারী জিনিস? অবভিয়াসলি ইট ইজ হালকা। এটা পুরোপুরি হালকা জিনিস উপরে যায়। তো আমরা এটা বুঝতে পারলাম যে যখন বায়ু গরম হয়, অর্থাৎ যখন বায়ুটা ধীরে ধীরে টেম্পারেচার বাড়তে থাকে, অর্থাৎ এই যখন অঞ্চলে বায়ুটা পড়ে, এই জায়গাটার বায়ুটা কি হয়? গরম হয়ে যায়। আশেপাশে অঞ্চলে বায়ু কি হয়? গরম হয়ে যায়, এবং গরম হয়ে এটা উপরে উঠে যায়। তো এর থেকে আমরা কি বুঝতে পারলাম যে বায়ু যখন উষ্ণ হয় কিংবা গরম হয়, তখন বায়ু
হালকা হয়, তাই তো? তাহলে বায়ু যখন উষ্ণ বা গরম হয় তখন বায়ু কি হয়ে যায়? হালকা। এবার ঠিক এটা চেঞ্জ করে দাও, বিপরীত করে দাও। তো বায়ু যখন ঠান্ডা হয় তখন কি হয়ে যাবে? ভারী। তাহলে কি গরম ইকুয়ালস টু হালকা এবং ঠান্ডা ইকুয়ালস টু ভারী, তাই তো? গরম ইকুয়ালস টু হালকা এবং ঠান্ডা ইকুয়ালস টু ভারী। খুব সহজভাবে বুঝাচ্ছি, আমি আবার এখানে লিখছি যদি অসুবিধা হয়। হট তাহলে কি হবে? হালকা বা লাইট, এখানে মানে হালকা। তাপ আলো ভেবে নিবে আবার সবাই। হট, আরেকটা কি আছে? কোল্ড। এটা কি? হেভি। এটা কি বলে? ভারী, তাই তো? এবার যখন বায়ুটা আসে পৃথিবীর সারফেসে পড়ে, এটা কি হয়? গরম হয়। গরম হয়ে এটা কি হবে? ঠান্ডা। গরম হয়ে এটা উপরে উঠে যায়। এটা আমরা সবাই জানি, জলচক্রে আমরা পড়েছি, ওয়াটার সাইকেলে। এবার যখন আমরা উপরে এটা যাচ্ছে, তো এই জায়গাটাতে একটা বায়ু শূন্য অবস্থা তৈরি হচ্ছে। বায়ু শূন্য অবস্থা অর্থাৎ এখানে যে জায়গাটা ছিল, যে পার্টিকুলার জায়গাটাতে এসে তাপটা পড়েছে, ওই জায়গাটা গরম হয়েছে এবং এই জায়গাটা যে বায়ুটা সেটা গরম হয়ে কোথায় গেছে? উপরে। ফলে এই জায়গাটাতে একটা বায়ু শূন্য অবস্থা তৈরি হয়। বায়ু শূন্য মানে এখানে বায়ু নেই, কিছুক্ষণের জন্য বায়ু নেই। কিন্তু বায়ু ছাড়া কি মানুষ বাঁচতে পারবে? পারবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? যখন বায়ুটা থাকে না, অর্থাৎ এই জায়গাটা যখন বায়ুশূন্য অবস্থা তৈরি হয়, তখন মানে বায়ুর নেচার কি বলতো, যে কোনো জায়গায় সে ফাঁকা ছাড়বে না, সব জায়গায় বায়ু আছে। সেটার জন্য তো আমরা কি করি? একে অপরের আওয়াজ শুনতে পাই, তাই তো? আজকে মহাকাশে বায়ু নেই, সেটার জন্য আমরা কেউ কারো আওয়াজ শোনা যায় না। কিন্তু পৃথিবীতে বায়ু আছেই বলে আমি একটা জায়গা থেকে যদি জোরে করে চিল্লাই, সেখানে কি হবে? কথা শোনা যাবে। তো জাস্ট লাইক দ্যাট এখানেও কি রয়েছে? বায়ু যখন সূর্যের তাপটা এসে পৌঁছায়, এখানকার যে আশেপাশে সন্নিহিত অঞ্চলে বায়ু কিংবা সেই মানে ভূমি সংলগ্ন বায়ু, সেটা ঠান্ডা গরম হয়ে উপরে উঠে যায় এবং এই জায়গাটা একটা বায়ুশূন্য অবস্থার সৃষ্টি হয়। এবার এই বায়ুশূন্য অবস্থাটা পূরণ করার জন্য আশেপাশের অঞ্চলের থেকে বায়ু ছুটে আসে এই জায়গাটাকে পূরণ করার জন্য। এর ফলেই বায়ু প্রবাহিত হয়। এর ফলে কি হয়? বায়ু প্রবাহিত হয়। এই জায়গাটা থেকে ছুটে ছুটে বায়ু আসে যে না, এই জায়গাটা আমরা ফাঁকা ছাড়বো না। এই জায়গাটাতে কি হয়? বায়ুটা ছুটে আসে। কথা বোঝা গেল? তো এইভাবে করে কি হয়? এটা কি হচ্ছে? বায়ু মানে প্রবাহের প্রধান কারণ। এখান থেকে বায়ু প্রবাহ সৃষ্টি হয়। তাহলে এবার বলছি, এবার আমরা যে দুই বিষয় নিয়ে কথা বলবো, তাহলে এতটুকু আমাদের বোঝা গেল। এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা তোমরা প্রায় খবরে, কাগজে, নিউজ পেপারে, ক্লাসরুমে কোথাও না কোথাও শোনা হবে। যেটা হচ্ছে উচ্চচাপ এবং নিম্নচাপ। উচ্চচাপ আর হচ্ছে নিম্নচাপ। উচ্চচাপ এবং নিম্নচাপ অর্থাৎ যাকে আমরা ইংলিশে বলি হাই প্রেশার, ব্লাড প্রেশার না কিন্তু, হাই প্রেশার, এটা হচ্ছে লো প্রেশার। হাই প্রেশার এবং লো প্রেশার অর্থাৎ উচ্চচাপ এবং নিম্নচাপ বলতে আমরা কি বুঝি? উচ্চচাপ ও নিম্নচাপের কিন্তু ব্যাপারটা যেটা রয়েছে, এটা আমাদেরকে বোঝা অত্যন্ত জরুরি। কারণ এই উচ্চচাপ এবং নিম্নচাপই ডিসাইড করে যে বায়ু কোন দিক থেকে কোন দিকে যাবে। বায়ু কোন দিক থেকে কোন দিকে যাবে। এবার আবার আমি একটা কথা বলছি, এটা ধরো সারফেস, এটা হচ্ছে আর্থ সারফেস। এখানে এসে সূর্য এখানে রয়েছে, এখান থেকে এসে তাপটা পড়লো। তো এই জায়গাটা যদি তাপটা পড়ে, এই জায়গাটার বায়ুটা কি হবে? ঠান্ডা হয়ে, সরি বারবার ঠান্ডা বলছি, সরি ফর মাই মিস্টেক্স। এখান থেকে বায়ুটা হালকা হয়ে কিংবা উষ্ণ হয়ে এটা কোথায় চলে যাবে? উপরে। এটা কি যাবে? এয়ার বা উইন্ড। এয়ার যাবে, উইন্ড মানে তো হাওয়া। এয়ার বা বাতাস যেটা থাকবে সেটা উপরে চলে যাবে। এয়ারটা কোথায় যাবে? উপরে। তাহলে এই জায়গাটা একটা বায়ু শূন্য অবস্থা তৈরি হবে। এই জায়গাটা কি হয়ে গেল এখন? বায়ু শূন্য। এবার এই বায়ু শূন্য অবস্থাটা পূরণ করার জন্য আশেপাশের অঞ্চল থেকে বায়ু এই ফাঁকা জায়গার দিকে ছুটে আসে যে না, আমরা ফাঁকা ছাড়বো না, আমার বন্ধুকে আমি একা ফাঁকা ছাড়বো না, চলে আসে এবং এই জায়গাটাকে ভরাট করে দেয়। ঠিক আছে? আবার একই প্রক্রিয়া চলে, আবার উপরে যায়, উপরে আসে, ঠান্ডা হয়ে আবার নিচে নেমে আসে বায়ুটা, এটা আমরা জানবো। এবার ব্যাপারটা শুনে এখানে কি হচ্ছে, এই জায়গাটা যখন বায়ুটা বায়ু শূন্য অবস্থা তৈরি হচ্ছে, এই জায়গাটাকে বলছে তখন নিম্নচাপ। নিম্নচাপ। আর যে স্থান থেকে বায়ুটা আসছে এটাকে বলছে উচ্চচাপ। তো
এটা আমরা কি বুঝলাম, যে জায়গাটা তুলনামূলকভাবে গরম, যে জায়গাটা তুলনামূলকভাবে গরম, অর্থাৎ যদি আমরা নিম্নচাপ এবং উচ্চচাপ লিখি, সেক্ষেত্রে যে জায়গা থেকে বায়ুটা ছুটে আসছে, যে জায়গা থেকে ছুটে আসছে, সেই জায়গাটা মূলত হচ্ছে আমার ঠান্ডা জায়গা, তুলনামূলকভাবে ঠান্ডা বা কম উষ্ণ, ঠান্ডা কিংবা কম উষ্ণ। এবং যে জায়গাটা থেকে বায়ুটা উপরে উঠে যাচ্ছে, যে জায়গাটা বায়ু শূন্যতার জন্য নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, এটাকে বলছি আমরা গরম। কি বলছি? গরম। এবং সবসময় মনে রাখবে, বায়ু কিন্তু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে, অর্থাৎ বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকেই প্রবাহিত হবে। নিম্নচাপ থেকে কোনো ধরনের বায়ু উচ্চচাপের দিকে প্রবাহিত হতে পারে না। এর একটা বড় কারণ হচ্ছে যে নিম্নচাপ যে জায়গাটাতে তৈরি হবে, ওই জায়গাটার বায়ু অলরেডি উপরে উঠে গেছে, ফলে এই জায়গাটা তো বায়ুশূন্য। যদি বায়ুশূন্য অবস্থা থাকে, তাহলে বায়ু কি আর এদিক ওদিক যেতে পারবে না? বায়ু তাহলে কি হবে? বায়ুশূন্য। সেজন্য অন্যান্য জায়গা থেকে সেই জায়গাটা ফিল আপ করতে কি চলে আসবে? ঠান্ডা বায়ু চলে আসবে। এবার মনে রাখতে হবে একটু ভারী বা হালকা। তাহলে আমরা কি জানলাম? গরম থেকে কি হয়ে যায়? বায়ুটা হালকা হয়ে যায়, হালকা হয়ে উপরে উঠে যায় এবং সৃষ্টি করে কি? নিম্নচাপ। এবং এই নিম্নচাপের জন্য কি হয়? এই নিম্নচাপ যে এলাকাটা থাকে, সেই জায়গাটা হচ্ছে মূলত বায়ুশূন্য অবস্থা, যেখানে দীর্ঘকাল কোনো ধরে গরম তৈরি হচ্ছে কিংবা অন্য কিছু তৈরি হচ্ছে, যে বৃষ্টি হয় বলে নিম্নচাপ। বৈশাখ মাসে কেন বলা যেতে পারে যে কাল বৈশাখী ঝড় হয়, কিংবা এটা কি একটা মানে নর্মাল ফেনোমেনন যে ভগবান সৃষ্টি করতে হয়ে গেছে? নো, দ্যাট ইজ নট। নিম্নচাপের কারণ কি? যে গ্রীষ্মকালে মূলত যে কাল বৈশাখী কিংবা ধরো বড় বড় সাইক্লোনস যেগুলো তৈরি হয়, এই গ্রীষ্মকালে প্রচণ্ড গরম পড়ে, এবং এই গরমকালের জন্য কি হয়? যে সেই জায়গাটার যে সেটা কোনো সমুদ্রেও হতে পারে, সেটা কোনো স্থলেও হতে পারে, সেখানকার যে বায়ুটা ওটা হালকা হয়ে উপরে উঠে যায়, জায়গাটা বায়ুশূন্য হয়ে যায়, ফলে কি সৃষ্টি হয়? নিম্নচাপ। এবং এই জায়গাটা যদি বায়ুশূন্য হয়ে যায়, সেটাকে পূরণ করার জন্য কাউকে না কাউকে তো আসতে হবে। তো উচ্চচাপ থেকে বায়ুটা ছুটে চলে যায়। এবার যখন ছুটে যায়, এই সময় ফেরেলের একটা সূত্র রয়েছে। ফেরেল কি? বিজ্ঞানী ফেরেল একজন ছিলেন, যিনি বলেছিলেন যে পৃথিবীর উত্তর গোলার্ধে এবং পৃথিবীর দক্ষিণ গোলার্ধে এটা একটু কম বেশি, অর্থাৎ উত্তর গোলার্ধে সেটা একটু ডান দিকে বেঁকে যায়, আর দক্ষিণ গোলার্ধে একটু বাঁ দিকে বেঁকে যায়। এই ডান দিকে এবং বাঁ দিকে বেঁকে বলে বায়ু প্রবাহিত হতে পারে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে। সেটার জন্য কি হয়? প্রায় একটা সার্কুলার মোশন কিংবা একটা সার্কেল তৈরি হয়ে যায়। এটার জন্য কি হয়? বায়ুটা একটু ঘুরে ঘুরে আসে, এবং বায়ুটা যখন ঘুরে চলে আসে, এটা তৈরি করে ঘূর্ণাবত। কি তৈরি করে? ঘূর্ণাবত। এবং সাইক্লোনও এরকমভাবেই তৈরি হয়। সাইক্লোন মানে কি? ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়কেই সাইক্লোনস বলে। যখন এইভাবে করে ঘুরছে, আর পৃথিবী তো নিজেও ঘুরছে, যেন কি হচ্ছে যে পৃথিবীর যে ফেরেলের সূত্র অনুযায়ী ওটা একটু বেঁকে যায়, এবং যখন একটু তিরছাভাবে আসে, এইভাবে এইভাবে করে আসে, সেটা একটা বাওয়ান্ডার, বা যাকে আমরা বলি যে ঘূর্ণিঝড়, অর্থাৎ এইরকম 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 এরকম ভাবে ঘুরতে থাকে। বুঝতে পারলে? আচ্ছা, তো কি আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি, যে যখন কোনো একটা জায়গায় সূর্যের তাপ ডাইরেক্ট আসলো, জায়গাটার যে সন্নিহিত অঞ্চলের বায়ু সেটা কি হলো? উষ্ণ হলো, উষ্ণ হয়ে হালকা হয়ে উপরে উঠে গেল, এবং সেই জায়গাটা একটা বায়ুশূন্য অবস্থার সৃষ্টি হলো। এই বায়ুশূন্যতার কারণে কি হয়? এই বায়ুশূন্যতার কারণে সেই জায়গাটাতে তৈরি হয় নিম্নচাপ। বাট হোয়ারাজ অন দ্য আদার হ্যান্ড, এখানের আশেপাশের যে সব অঞ্চলে বায়ুতে একসাথে গরম হয় না, তো কয়েকটা অঞ্চলে তো কি থাকে? তুলনামূলকভাবে ঠান্ডা থাকে, তুলনামূলকভাবে কম গরম কিংবা ঠান্ডা থাকে। সেই জায়গাটাতে বিরাজ করে উচ্চচাপ, এবং সেই উচ্চচাপ অঞ্চলের বায়ু সেই নিম্নচাপ অঞ্চলের দিকে হু হু করে ছুটে আসে, এবং এই জায়গাটা ভরাট করে। গ্রীষ্মকালে যে লু চলে, বলে না লু, লুটা কি? প্রচণ্ড গরমে লু চলে। লু চলার কারণ কি? লু কি? একটা গরম বায়ু প্রবাহ। লু হচ্ছে কি? একটা গরম বায়ু প্রবাহ। এবার বায়ু প্রবাহটা কেন হয়? যে জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে এতদিন ধরে সূর্যের তাপ আলো সব রয়েছে, সেই জায়গাটার বায়ুটা কি হবে? উষ্ণ হয়ে উপরে উঠে যায়, এবং সে যেহেতু উষ্ণ হয়ে উপরে উঠে যায়, সেটার জন্য কি হয়? জায়গাটা বায়ুশূন্য, তো ভরাট করতে হু হু করে বায়ুটা চলে আসে, এবং কি হয়? বায়ু সংলগ্ন থাকার কারণে তাপ সব শোষণ করার ফলে কি হয়? সেটা গরম হয়ে যায়। এটা হচ্ছে লু। তো আশা করি তোমরা বুঝতে পারলে এতটুকু। এবার আমরা বায়ুর চাপ বলয়ে ঢুকবো। তোমরা ততক্ষণ একটু পারলে ঢুকে নাও, আমি এবার বায়ু চাপ বলয়ে ঢুকবো। পজ করে তোমরা ঢুকে নিও।
ওকে, সো লেটস স্টার্ট নাও। এরপর যে বিষয়টা তো কি, এবার আমাদের একটা বড় গোলকা করে পৃথিবী আঁকতে হবে। ধরো এটা একটা পৃথিবী, কোনো না পৃথিবী তো না, মনে হচ্ছে কি না কি এঁকে দিয়েছি ভাই। ধরো এটা একটা পৃথিবী, ঠিক আছে। এবার আমাদের কয়েকটা রেখা চিনতে হবে। কি রয়েছে, পৃথিবীর একদম মাঝখান থেকে, এটা যদি ধর পৃথিবীর কেন্দ্র, একদম মাঝখান থেকে একটা রেখা গেছে, পৃথিবীর একদম মাঝখান থেকে একটা রেখা গেছে, যেটার মান হচ্ছে গিয়ে 0 ডিগ্রি। কত? 0 ডিগ্রি। এটাকে বলে নিরক্ষরেখা, বিষুবরেখা বা ইকুয়েটর। নিরক্ষরেখা, বিষুবরেখা কিংবা ইকুয়েটর, এটি এক প্রকার অক্ষরেখা। নিরক্ষরেখা কি, এটি হলো এক প্রকার অক্ষরেখা। পৃথিবীর সর্ববৃহৎ অক্ষরেখার নাম হলো ইকুয়েটর, কিংবা একে বলা যেতে পারে বিষুবরেখা, বা একে ইংরেজিতে ইংরেজিতে ইকুয়েটর আর বাংলাতে এর নাম বিষুবরেখা কিংবা নিরক্ষরেখা। এবার পৃথিবীর নিচে, আর এটা দেখো, এবার নর্থ আর সাউথ, আমরা যদি কোনো একটা ম্যাপ তৈরি করি, আমি কি করে করি, নর্থ সাউথ, এখানে কি হয় ইস্ট আর এদিকে ওয়েস্ট, তাই তো। তো এটা তাহলে কি হবে, যদি আমরা মাঝখান থেকে করি, এটা নর্থ আর এটা সাউথ, তাহলে এটা কি নর্থ আর এটা সাউথ, তাই তো। এটা নর্থ আর এটা সাউথ। এবার পৃথিবীর দক্ষিণে এই জায়গাটাতে, এই জায়গাটাতে 23.5 ডিগ্রিতে একটা 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি সাউথ, 23.5 ডিগ্রি 23.5 ডিগ্রি এস বা সাউথে একটা রেখা রয়েছে। একে বলে মকর ক্রান্তি রেখা। কি বলে, মকর রেখা কিংবা মকর ক্রান্তি রেখা। ইংরেজিতে কে বলে ট্রপিক অফ ক্যাপ্রিকন, ট্রপিক অফ ক্যাপ্রিকন। এরপরে আমরা ঠিক চলে যাই, এর যখন এটা 23.5 ডিগ্রি এদিকে আছে, তো 23.5 ডিগ্রি এদিকেও থাকার কথা, 23.5 ডিগ্রি এদিকটাও দিয়ে দিলাম। যদি এত দূর যাবে না, একটু কাছেই থাকবে। এটা হচ্ছে 23.5 ডিগ্রি, আমি এটা ড্রাফট করছি, হ্যাঁ 23.1-2 ডিগ্রি এন নর্থ, 23.1-2 ডিগ্রি নর্থ। এ দেখো 23.5 আর 23.1-2 কিন্তু একই, হ্যাঁ আলাদা না। এটা হচ্ছে, এর নাম হচ্ছে গিয়ে কর্কট ক্রান্তি রেখা, বা একে বলে দ্য ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যান্সার। এরপরে এই তিনটা রেখা আমাদের মেন, ঠিক আছে। এই তিনটা রেখা কিন্তু আমাদেরকে মেন, এই তিনটা রেখা আমাদের আগে মনে রাখতে হবে যে কোথায় কি রয়েছে। তিনটা রেখা যদি আমরা মনে রাখতে পারি তাহলে হয়ে যাবে। এখানে আগে নাম লিখে দিই, এটাকে বলে মকর ক্রান্তি রেখা, মকর ক্রান্তি, অথবা একে আমরা বলি ট্রপিক অফ ক্যাপ্রিকন। এটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা, কিংবা একে আমরা বলি ট্রপিক অফ ক্যান্সার। উপরে একটা একদম এখানে রয়েছে নর্থ পোল, আর নিচে একদম সাউথ পোল, ঠিক আছে। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা শুরু করব, তোমরা এইটুকু নামটা দেখে নাও, এবং তারপর আমরা এইখানেই একটা তোমরা একটা অন্য গোল বানিয়ে, অন্য একটা গোলকা বানিয়ে তোমরা দেখবে, ঠিক আছে। আমি ডিগ্রিগুলো মুছছি কেবল। আচ্ছা, আচ্ছা কোথায় গেল, হ্যাঁ আচ্ছা, তো এটা আমরা বুঝে গেলাম। এরপর এখান থেকে আমাদেরকে দেখতে হবে পৃথিবীর 0 থেকে উপরে, এটা উপরেও 10 ডিগ্রি, নিচেও 10 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে আবার নিচে 3টা হবে, মনে রাখবে। আগে আমি এঁকে নিই, তারপর তোমাদেরকে দেখে দিচ্ছি।
ওকে, আশা করি তোমরা এবার বুঝতে পারছো। এবার তোমরা কেবল একটা নামকরণ করে দাও। কি নামকরণ? যে উপর থেকে এটাকে দাও 1, একটা ঘর বাদে এটাকে দাও 2, এটাকে দাও 3, এটাকে দাও 4, এটাকে দাও 5, এটাকে দাও 6 আর এটাকে দাও 7। তো যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, আর মাঝখানে মাঝখানে আমরা দেখাবো কি যে কোথা থেকে কোন দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। তো এই ঘরগুলো যেগুলো রিমেইনিং ঘরগুলো রয়েছে, যেটা আমি কিছু দিন ইন দ্য ব্ল্যাঙ্ক ওয়ান্স, এগুলোকে আমরা বলবো যে কোন দিক থেকে কোন দিকে বায়ু প্রবাহিত হচ্ছে ওটা ইন্ডিকেট করার জন্য। যদি আমি বলি পৃথিবীতে কয়টা বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে, there are 7 atmospheric pressure belts in our entire world or on our entire বলা যেতে পারে যে পৃথিবী। তো এখানে পৃথিবীতে বায়ুমণ্ডলীয় চাপের সংখ্যা করা, there are 7 atmospheric pressure belts, 7 atmospheric, কমেন্টসে লিখো না থালা ফর এ রিজন, atmospheric pressure belts, atmospheric pressure belts কত? 7টা রয়েছে। বোঝা গেছে? এবার আমি একে একে করে বোঝাতে শুরু করি। আমি সর্বপ্রথম শুরু করব 4 নাম্বারটা দিয়ে, অর্থাৎ যাকে আমরা বলছি নিরক্ষরেখার যে 2 দিকে রয়েছে সেদিকটা। আশা করি তোমরা সকলেই জানো পৃথিবীর অক্ষটা, অর্থাৎ পৃথিবীর এখান থেকে যে অ্যাক্সিসটা রয়েছে এটা একটু বেঁকে থাকে, এবং আমি এটার হিসাবে সুবিধার জন্য বলেছি পৃথিবীর অক্ষ ইন অ্যাকচুয়াল, কিন্তু পৃথিবী এরকম না। ইন অ্যাকচুয়াল বলতে গেলে পৃথিবীটা এরকম, এখান থেকে এইভাবে করে কর্কট একটু বেঁকে গেছে, যেটা নিরক্ষরেখাটা একটু বেঁকে গেছে, ঠিক আছে? থাকার কথা এরকম, কিন্তু গেছে অ্যাকচুয়াল ভাবে এরকম, আর এইরকম ভাবে অক্ষটা আছে, ঠিক আছে? এইটার যে ডিগ্রিটা যদি এখান থেকে আমি দেখি, এটার মান হচ্ছে 23.5 ডিগ্রি। তাহলে আমি এটা বলতে পারি যে পৃথিবীর অক্ষ তার কক্ষতল, এটা হচ্ছে কক্ষতল, এখানে পৃথিবীর কক্ষপথটা রয়েছে, একে বলছে পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সাথে 23.5 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে থাকে। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 23.5 ডিগ্রি। এবার একটা বিষয় দেখো, একটা পারপেন্ডিকুলার কিংবা 90 ডিগ্রি যদি আমরা দেখি, 90 ডিগ্রি থেকে যদি আমি 23.5 ডিগ্রি বাদ দিই না, আমার বেঁচে থাকে 66.5 ডিগ্রি, ঠিক আছে? তো যদি এই কোণটার মান চাই, অ্যান্সার হবে 23.5, আর যদি এই কোণটার মান চাই, এটা কিন্তু 66.1 ডিগ্রি, যেটা আমরা এখানেও পাবো। এবার দেখাচ্ছি, এবার এখানে কি করে এই 66 আর 23.5 ডিগ্রি, এটা কিন্তু পৃথিবীর হিসাবে খুব গুরুত্বপূর্ণ 2টি ডিগ্রি, যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। এবার এই জায়গাটাকে বলে নিরক্ষরেখা। এবার এখানে আমরা আরেকটু সাব ডিভিশন বাড়াবো, এটা হচ্ছে উপরে 5 ডিগ্রি, নিচে 5 ডিগ্রি, 5 করে। এবার আমরা জানি কি হিসাব, এবার দেখো বুঝার ব্যাপারটা, এটা সূর্য সারা বছর নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। সূর্য সারা বছর পৃথিবীর নিরক্ষরেখার উপর লম্বভাবে, লম্ব মিন্স কত হয়? 90 ডিগ্রি, আর এখানে লম্ব মানে প্রায় সরাসরিভাবে কিরণ দেয়, প্রায় লম্বভাবে। ওর জন্য বলছি প্রায় লম্বভাবে, বলছে না যে একদম 90 ডিগ্রি, প্রপার 90 ডিগ্রি না, প্রায় লম্ব মানে কয়েকটা ডিগ্রি ডিফারেন্স। প্রায় লম্বভাবে সারা বছর সূর্য পৃথিবীকে কিরণ দেয়, এবং এই আলোর সাথে কি আসে? তাপ। ফলে এই জায়গাটা বায়ু, যে নিরক্ষরেখার অঞ্চলের যে বায়ুটা থাকে, সেটা প্রচণ্ড উষ্ণ থাকে। কি থাকে? উষ্ণ। এই উষ্ণ কথার অর্থ হচ্ছে গরম, এবং এই উইন্ডটা যেটা থাকে এই অঞ্চলের বায়ুটা, অর্থাৎ এই যে 10 ডিগ্রি থেকে 10 ডিগ্রি এইটুকু অঞ্চল, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। এইটার নাম রয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এবার আমি কি বললাম? সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়। যদি লম্বভাবে কিরণ দেয়, এখানে কি থাকবে? তাপ পড়বে। যদি তাপ থাকে তাহলে কি হবে? বায়ুটা উষ্ণ হয়ে উপরে উঠে যাবে, এবং এই জায়গাটা যদি উষ্ণতা থাকে তাহলে কি হবে? নিম্নচাপ। উষ্ণতা থাকলে কি হবে? নিম্নচাপ। যদি আরো সহজ ভাষায় লিখি, নিম্নচাপ মানে হচ্ছে কি গরম, আর উচ্চচাপ মানে কিন্তু ঠান্ডা। তো সেক্ষেত্রে যদি দেখি সূর্য যদি এখানে ডাইরেক্ট কিরণ দেয়, এক্ষেত্রে কি হবে? এই জায়গাটার বায়ু গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যাবে, এবং এই জায়গাটাতে একটা বায়ু শূন্য অবস্থার সৃষ্টি করবে। ফলে তুলনামূলকভাবে সূর্যের এইভাবে করে এটা প্রায় কাছে থাকলেও এটা একটু তির্যকভাবে কিরণ পায়। তির্যক মিন্স একটু বেন্ড হয়ে। ফলে এই জায়গাটার অঞ্চলের বায়ু যতটা গরম হবে, এটাও কি ততটাই হবে? এ দুটো অবভিয়াসলি না, হবে না। সেটার জন্য
তুলনামূলকভাবে যেহেতু কম উষ্ণ, সেটার জন্য এই অঞ্চল থেকে বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবল বেগে ছুটে আসবে। কেমনভাবে ছুটে আসবে? প্রবল বেগের সাথে ছুটে আসবে। এবং এখানকার যে বায়ুশূন্য অবস্থাটা রয়েছে, বায়ুশূন্য অবস্থাটাকে পূরণ করার চেষ্টা করবে। যেহেতু আমি আর একবার বলছি, যেহেতু সূর্য নিরক্ষীয় রেখার উপর বা নিরক্ষীয় অঞ্চলে প্রায় লম্বভাবে কিরণ দেয়, সেই কারণে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর নিম্নচাপ বিরাজ করে। নিম্নচাপ মানে কি? গরম। যেহেতু অত্যন্ত গরম থাকে এলাকাটা, তাই এখানে কি হয়? নিম্নচাপ বিরাজ করে। এবং এই নিম্নচাপের কারণে এই জায়গাটার বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় এবং এই জায়গাটাতে একটা বায়ু শূন্য অবস্থা সৃষ্টি করে। এই বায়ু শূন্য অবস্থাটাকে ভরাট করার জন্য আশেপাশের দুই অঞ্চল থেকে, অর্থাৎ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ থেকে তুলনামূলকভাবে কম উষ্ণতাযুক্ত অঞ্চল থেকে বায়ু, অর্থাৎ কি বায়ু এটা? আচ্ছা, এবার যদি উচ্চচাপ মানে ঠান্ডা হয়, তাহলে এই বায়ুটা কি তুলনামূলকভাবে ঠান্ডা? ঠান্ডা বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে ছুটে আসে, বা তুলনামূলকভাবে কম উষ্ণতাযুক্ত বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে ছুটে আসে সেটা পূরণ করার জন্য। সেই কারণে এই জায়গাটাকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলা হয়। কি বলে এটাকে? নিরক্ষীয় নিম্নচাপ বলয় বলা হয়। ওকে, এটা আমাদের গেল ফার্স্ট কথা, এটা হচ্ছে আমাদের নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তাহলে এটা আমরা লিখে দিই ব, নিরক্ষীয় নিম্ন চাপ, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। বিস্তার কত? 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, এতটুকুই মনে রাখতে হবে, আর কিছু মনে রাখা দরকার নেই। এবার এই জায়গাটাতে আমি তোমাদেরকে বলেছিলাম একটা রেখা রয়েছে, আর এখানেও একটা রেখা রয়েছে। এটার কত মান? ধরো 23.5 ডিগ্রি। এখানে মাঝখান থেকে কত গেছে? এটা ধরো 23.5 ডিগ্রি। এখান থেকে মাঝখান থেকে কত গেছে? 23.5 ডিগ্রি। এটা 23.5 ডিগ্রি নর্থ, এটা 23.5 ডিগ্রি, এটা 23.5 ডিগ্রি সাউথ, আর এটা 23.5 ডিগ্রি নর্থ। এবার কি, যেহেতু এই দুই অঞ্চল থেকে বায়ুটা ছুটে আসছে, এই দুই অঞ্চলেরও একটা নাম রয়েছে, একে বলে মকরীয় উচ্চচাপ বলয়। কি বলে? মকরীয় উচ্চচাপ বলয়। এটাকে কি বলে? যদি এটা মকর হয় তাহলে এটা অবভিয়াসলি কর্কটীয়, কর্কটীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে, আমি এতটুকু বোঝা গেল। এবার দেখো, যদি এটা উচ্চচাপ হয় তো এই একটা সিকোয়েন্স মেনটেন করে এটা, হ্যাঁ, আগে নিম্নচাপ তারপর উচ্চচাপ। ঠিক আছে, আগে যদি এখানে নিম্নচাপ থাকে তাহলে উচ্চচাপ, আবার উচ্চচাপের পর আবার নিম্নচাপ, আবার নিম্নচাপের পর আবার উচ্চচাপ, আবার উচ্চচাপের পর আবার নিম্নচাপ, এইরকম ভাবে এদের চলতে থাকে। তো যদি এটা উচ্চচাপ হয়, পরেরটা কি হবে? একটা স্টেজ গ্যাপ দিয়ে এটা হবে নিম্নচাপ বলয়, কিন্তু একে কি বলে? এবার এখানে পৃথিবীর দক্ষিণ দিকে দুটো মেরু রয়েছে, উপরটাকে বলে সুমেরু আর এটাকে বলে কুমেরু। আমরা বলি নর্থ পোল আর সাউথ পোল। এটা হচ্ছে সুমেরু, এটা হচ্ছে কুমেরু। এবার এই জায়গাটার নামকরণ যেটা হয়েছে সেটা কুমেরু অঞ্চলে। একে বলে মেরু, এই দুই বলয়কে একসাথে বলে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আচ্ছা, বলয় কথার অর্থ কি একটু বলে দিই। যেটা ঘিরে থাকে, যেমন শনি, শনির কি রয়েছে? বলয় রয়েছে। শনির চারিদিকে ঘিরে এইভাবে করে বলয় রয়েছে, এটা শনির বলয়। অর্থাৎ যেটা পৃথিবীর চারিদিকে ঘিরে রয়েছে, এটা শুধু একদিকটা দেখাচ্ছি, কিন্তু এটা গোটা পৃথিবীকে ঘিরে রয়েছে না, ওর জন্য এটাকে বলয় বলছে। তো এখানে কি রয়েছে? একে বলে হচ্ছে গিয়ে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্ন চাপ বলয়। কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। যদি এটা কুমেরু হয় তাহলে এটা কি হবে? সুমেরু, সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্ন চাপ বলয়। বোঝা গেল? তাহলে এবার দেখো, যদি এখানে উচ্চচাপ, যদি এখানে উচ্চচাপ, তাহলে এই উচ্চচাপ অঞ্চল থেকে তো এই নিম্নচাপের দিকে যাবে, এই দিকে কি যাবে না? যাবে, এটাও যাবে। এই বৃত্ত, এই উচ্চচাপ বলয় থেকে হাওয়াটা কি কেমন ভাবে যাবে? হাওয়াটা এই দিকেও যাবে, আবার এই দিকেও যাবে। হাওয়াটা কেমন ভাবে যাবে? এই দিকেও যাবে, এই দিকেও যাবে। সেম অ্যাজ দ্যাট, এখান থেকে যদি আমি এটাকে দেখাই, কুমেরু থেকে এটা এই দিকেও আসবে,
আবার এটা এই দিকেও যাবে। কথা বোঝা গেল? এটা এদিকেও যাবে আর এটা এইদিকেও যাবে। এবার তাহলে দেখো এখানে কি হলো, নিম্নচাপ বলয়, তাই তো? এখানে কি হলো, নিম্নচাপ। কিন্তু একটা ভাবার বিষয়, আচ্ছা তার আগে একটু কথা বলে দিই, এখানে যদি নিম্নচাপ হয় তাহলে পরেরটা সিকোয়েন্সে কি হবে, উচ্চচাপ। একে বলে কুমেরু উচ্চচাপ। কুমেরু উচ্চচাপ আর এটা হচ্ছে সুমেরু উচ্চচাপ। এবার তাহলে দেখো যদি উচ্চচাপ বলা থাকে তাহলে এই দিকেও যাচ্ছে, তো সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে, আর সুমেরু উচ্চচাপ থেকেও কিন্তু এই দিকে আসছে। ইট মিনস কি এখান থেকে কিন্তু শুধু কোথায় আসছে, আবার এদিকেই আসছে। এই থেকে কোথায় যাচ্ছে, এদিকে যাচ্ছে। এবার একটা জিনিস বোঝার আছে যে কি পৃথিবীর ডাইরেক্ট এখানে আমি মানতে পারছি যে স্যার এই জায়গাটাতে কি আছে, নিম্নচাপ বলয় আছে, কারণ ডাইরেক্ট কিরণ দিচ্ছে। কিন্তু এখানে তো যদি এটা আপনি উচ্চচাপ বলেন যে তীর্য কারণের জন্য হচ্ছে, তো এটা তো আরো দূরে আছে, এই 2 মাইল তো আরো দূরে আছে। তো কি আমি আরো দূরে এখানে কি স্যার হবে? তাহলে ভুল বলছেন বা আপনি মানে গাদা, আপনি জানেন না। এখানে একটা বিষয় আছে বোঝার, এটাই মেন জিনিস হচ্ছে বোঝার, এই দুটাকে কেন নিম্নচাপ বলছে একটু ভালো করে দেখো। সুমেরু উচ্চচাপে মূলত কি রয়েছে, বরফ। সুমেরু কুমেরু 2 উচ্চচাপে কি জন্য রয়েছে, বরফের জন্য, কারণ 2 পোল কি হয়েছে, প্রায় বরফে ঢাকা, তাই কি না? 2 পোলই বরফে ঢাকা, বা বরফ যদি হয় তাহলে কি হয়, ঠান্ডা। তো ঠান্ডা মানে কি, উচ্চচাপ। দেখো এই অঙ্কটা তো আমার মিলে গেল, ঠান্ডা মানে কি হলো, অঙ্ক উচ্চচাপটা, তার এই অঙ্কটা আমার পারফেক্ট, এই অঙ্কটা আমার মিল গেল। এবার ব্যাপারটা হচ্ছে বোঝার যে কি কেন এটা উচ্চ, এটা যদি স্যার আপনার এত ঠান্ডা হয়, এটা তো ওর নামেই হয়েছে, এটা তাহলে আপনার উচ্চচাপ হওয়ার কথা। কিন্তু আবার সিকোয়েন্স বলছে আমার কি, যে এটা আমার কি হবে, নিম্নচাপ, কারণ অলরেডি এর আগে উচ্চচাপ আছে। তাহলে এটা কি তাহলে বলাটা ভুল? তাহলে এটা কি এক্সিস্ট করে না, কিংবা এটাতে কি কোনো একটা এমন জিনিস রয়েছে যেটা আমরা জানি না? অবভিয়াসলি সেই জিনিসটাই রয়েছে যেটা তোমরা জানো না, এটা জানাচ্ছি। সুমেরু উচ্চচাপ থেকে নিমেরু, এবার এই দিক থেকে ধরো কি হচ্ছে, এখান থেকে বায়ু আছে, বায়ুটা এটা কি তুলনামূলকভাবে অধিক ঠান্ডা, আর এটা তুলনামূলকভাবে একটু কম ঠান্ডা, তাই কি না? তা এই উচ্চচাপ অঞ্চল থেকে বায়ুটা যখন এই দিকে যায় এবং মকরীয় উচ্চচাপ থেকেও যখন বায়ুটা এই দিকে যায়, এই 2 বায়ুর একসাথে আঘাত হয়। এ বলছে যে তুই চাপ, এ বলছে যে তুই চাপ, বলছে না চাপবো না, বলছে ও চাপবে না, দুজনে মিলে 2 ভাই মধ্যে হেভি মারপিট, মেরে ফেরে মুখ ফুক ফাটিয়ে দিয়ে তুই চাপায় তুই চাপায়, কেউ চাপছে না ভাই, কি হবে এবার? এটা ওইদিকে যাচ্ছে, এও চাপছে, বলছে তুই চাপ, বলছে তুই চাপবো না, দুজনে মিলে কেউ কাউকে চাপাচাপি করতে পারছে না, ব্যাস বলছে ঠিক আছে চ ভাই, ঘাড়ে ঘাড় ধরে দুজনে মিলে উপর উঠে যাবে। এবার কি হবে তাহলে, এই জায়গাটাতে কি হচ্ছে দেখো, এই জায়গাটা যখন বায়ুটা আসছে, এই বায়ুটা এভাবে করে আসছে, এটা এভাবে করে আসছে, যখন দেখছে আরে ভাই তুই চাপবো না, তুই চাপ না, কেউ চাপতে চাইছে না, দুজনে মিলে মারপিট করে উপরে উঠে যাচ্ছে। তাহলে দেখো ঠান্ডা ঠান্ডা বায়ুতে যখন লড়াই হচ্ছে, কেউ কাউকে চাপতে পারছে না, কারণ দুটাই ঠান্ডা। এবং একটা জিনিস মনে রাখো ভালো, যে যখন বায়ুটা হালকা হচ্ছে অর্থাৎ গরম হচ্ছে, সেটা উপরে চলে যাচ্ছে, এবং যখন বায়ুটা ভারী হচ্ছে সেটা কি হবে, নিচে বসবে, তাহলে অবভিয়াসলি বিপরীত হবে। তো দেখো দুটাই যখন মানে ঠান্ডা বায়ু, ঠিক আছে, দুটাই তো ঠান্ডা বায়ু, কারণ দুটাই তো তুলনামূলকভাবে ঠান্ডা, এবং এটাও যখন এখানে আসছে তো অবভিয়াসলি একটু ঠান্ডাই হওয়ার কথা, কারণ এটা তো মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে আসছে। এটা যদি আগে উষ্ণও থাকে, এটা তো পরবর্তীকালে ঠান্ডার দিকেই আসছে, তো সেটা তো তাপমাত্রাটা একটু না হলেও তো কমবে। এখানে যেমন গরম হু হু করে লু আঁধি বইবে, এখানে কি লু আঁধি বইবে না, এখানে তুষার ঝড় হবে, ঝড় হবে 2 জায়গাতেই, কিন্তু কি হবে, সেই জায়গাটাতে কি পড়বে, বরফ পড়বে। এবার যে ব্যাপারটা তৈরি হচ্ছে সেই জায়গাটা হলো যে এই জায়গাটা যখন এইদিকে আসছে, অর্থাৎ উচ্চচাপ বলয়ের দিকে থেকে যখন এটা নিম্নচাপ বলয়ের দিকে যাচ্ছে, এবং এটাও যখন এইদিকে আসছে, 2 ভারী বায়ু একসাথে আঘাত করছে একে অপরকে, এবং এই 2 ভারী বায়ু যখন একে অপরকে আঘাত করছে, কেউ কাউকে চাপাতে পারছে না, এবং এই 2 বায়ুর যখন একে অপরের সাথে সংঘাত হয় মুখোমুখি, এই 2 বায়ু একে অপরকে ঠেলে উপরে উঠে যায়, অর্থাৎ এই 2 বায়ু যখন আসে এটা অলরেডি এভাবে করে উপরে উঠে যায়, ঠিক আছে, 2 বায়ু একে অপরের থেকে উপরে উঠে যায়, এবং পরবর্তীকালে ঠান্ডা হয়, এবং পৃথিবীর আবর্তনের জন্য এটা আবার এদিকে নিজের জায়গাতে ফিরে চলে আসে। কথা বোঝা গেল? তাহলে এই জায়গাটা নিম্নচাপ কেন, এই জায়গাটা বায়ুটা কি হয়, এবার দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলে কি হয়, বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়, তো বায়ুটা কি হলো, হালকা হলো, উপরে উঠে গেল, এটাও কি হলো, উপরে উঠে গেল। তাহলে এই বায়ুটা যখন উপরে উঠছে, তাই তো আমার নিম্নচাপটা সৃষ্টি হলো।
সেম অ্যাজ দ্যাট এই বায়ুটা যখন দুই ভারী বায়ু একসাথে সংঘাত হচ্ছিল, কেউ কাউকে দাবতে পারলো না, তাই দুই ভারী বায়ু কি হলো, উপরে উঠে গেল। এবং দুই ভারী বায়ু যখন উপরে উঠে যাবে, আমরা কি হয়, উপরে বায়ুতে বৃষ্টি ফিষ্টি বা মেঘ সৃষ্টি হয়। কি জন্য হয়? ঘনীভবন। ঘনীভবন কি জন্য হয়? ঠান্ডার জন্য। এই ঠান্ডা যখন হয়, এটা আবার নিজের নিজের জায়গাতে পৃথিবীর আবর্তনের জন্য এটা ছিটকে ছিটকে নিজের জায়গায় চলে আসে। এবার তাহলে বোঝা গেল এই জায়গাটা নিম্নচাপ বিরাজ করে কেন। প্রশ্নটা এটাই আসে যে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় কে নিম্নচাপ বলয় বলা হয় কেন, কিংবা কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় কে নিম্নচাপ হওয়ার কারণ কি। বলয়ের নিম্নচাপ হওয়ার কারণটা জানতে চাই। তো নিম্নচাপ হওয়ার এখানে সূর্যরশ্মি পড়ে না, এখানে সূর্যরশ্মি পড়ে না, এখানে কি পড়ে, যে দুইটা ভারী বায়ু একে অপরকে চাপতে পারে না এবং দুজনে কি হয়, মারপিট করে উপরে উঠে যায়। ফলে এই জায়গাটা কি হয়, যখন বায়ুটা উপরে উঠছে, তখন এখানেও উপরে উঠছে, তো এখানেও উপরে উঠছে, তো এই জায়গাটা কি হবে, নিম্নচাপ বলা হয়। এখানে কি সিস্টেম, নিম্নচাপ বলে সেম অ্যাজ দ্যাট। এখানে হলো উষ্ণতার জন্য, আর এখানে হলো ঠান্ডার জন্য। এখানে হলো গরমের জন্য, এখানে হলো কি, ঠান্ডার জন্য। কথা বোঝা গেল, যে দুই ভারী বায়ু একসাথে এসে চাপতে পারলো না। এবার যে ব্যাপারটা হচ্ছে সেটা দেখো, যে সেম অ্যাজ দ্যাট, তাহলে কি হবে, এই বৃত্ত প্রদেশীয় এখান থেকে বায়ুটা আসলো, একে অপরকে দাবতে পারলো না, দুজনে আবার উপরে উঠে গেল, যে যার মতো জায়গায় ছিটকে আবার চলে গেল। তাই তো, এতটুকু বোঝার। এবার এখান থেকে তো বায়ু আসছে, এখান থেকেও আমার এই মরকরির উচ্চতাপ থেকে বায়ু যাচ্ছে। এবার বায়ুটা যখন যাচ্ছে, তো বায়ুটা আমার গেলে গোটাটা ফিল আপ করার কথা। এবং যখন এখানে বায়ু যাচ্ছে, এখানে প্রচন্ড সমুদ্র রয়েছে। কি রয়েছে, সমুদ্র, কিংবা একে বলি আমরা সমুদ্র। সমুদ্র থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে বায়ু যখন জলীয় বাষ্পে পরিপূর্ণ, যখন সেটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবেশ করে, সেই জায়গাটাতে কিন্তু কি সৃষ্টি হয়, মূলত বৃষ্টিপাত প্রচুর পরিমাণে ঘটায়। এবং প্রত্যেক দিন বিকাল 4টার দিকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে কিন্তু বৃষ্টিপাত ঘটে। এর জন্য একে 4 o'clock রেনও বলা হয়। কি বলা হয়, 4 o'clock রেন, একে 4 o'clock রেনও বলা হয়। এবার দেখো, যখন নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের থেকে সূর্যরশ্মি ডাইরেক্ট পড়ার কারণে এখান থেকে বায়ুটা উপরে উঠছে, এই বায়ুটা কিন্তু ঠান্ডা হয়ে পুনরায় এখানেই চলে আসছে এবং এটা একটা চক্রাকার আবর্তনে ছুটে। একে কিন্তু বায়ুর পরিচলন স্রোত, কিংবা যাকে বলা যেতে পারে যে চক্রাকারে ঘুরতে থাকছে। আর কিন্তু একটা জানার বিষয়, যে এটা কিন্তু কেবল 10 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ। এইটুকু অঞ্চলে কিন্তু কোনো বায়ু প্রবেশ করতে পারে না। কেন পারে না, এবার একটা জানার বিষয়, যে সূর্য যখন দেখো এইটা একদম ডাইরেক্ট পড়ছে 10 ডিগ্রি 5 ডিগ্রি খুব কাছে এই জায়গাটা, এই জায়গাটা যখন নিম্নচাপ উচ্চচাপ বলয়ের থেকে হাওয়াটা আসে, দুই উচ্চচাপ বলয়ের থেকে, মাঝখান থেকে এটা কেবল 10 ডিগ্রি অবধি ঢুকতে পারে, এইটুকুটা জিনিসই ঢুকতে পারে, এইটা জিনিস গোটাটা ফিল আপ করে দেয় এই জায়গাগুলো। কিন্তু যখনই এটা 5 ডিগ্রি থেকে 0 ডিগ্রির মধ্যে ঢুকতে যায়, সূর্যের রশ্মি এতটা তীব্র থাকে যে যেতে যেতে 5 ডিগ্রি ঢুকতে ঢুকতে এটা আবার পুনরায় এতটা গরম হয়, যেটা আবার এখান থেকে উঠে যায় এবং চক্রাকারে আবার সে 10 ডিগ্রির উপর নেমে আসে। এটার জন্য এখানে বায়ুর একটা পরিচলন স্রোত দেখা যায় এবং একেই পরিচলন বৃষ্টিপাতও বলা হয়। একে পরিচলন বৃষ্টিপাত কিংবা 4 o'clock রেনও বলা হয়। তো যদি প্রশ্ন আসে যে পরিচলন বৃষ্টিপাত কোথায় দেখা যায়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে, এবং মাঝখানে কোনো ঝড় ঝঞ্ঝা আঁধি তুফান কিচ্ছু উঠে না, এর একটা বড় কারণ হচ্ছে যে এই জায়গাটার বায়ুটা এত গরম, এই জায়গাটার বায়ুটা এত গরম কিংবা উষ্ণতা এতটা বেশি, যে যখনই আসে এইভাবে করে বায়ুটা, তখন এটা ঢুকতে 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 ঢুকতেই এতটা পরিমাণে উষ্ণ হয়ে যায় যে পুনরায় পুনরুত্থান ওর ঘটে যায় উপরের দিকে এবং পৃথিবীর আবর্তনের কারণে এটা আবার ঘুরে চলে আসে। এর জন্য এই মাঝখানে জায়গাটাতে কোনোদিনও কোনো ঝড় আঁধি তুফান বৃষ্টিপাত ভূমিকম্প মানে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা বলা যেতে পারে যেগুলো বায়ু রিলেটেড প্রাকৃতিক দুর্যোগ, যেমন ঝড় আঁধি তুফান, এসব কোনোদিনও হয় না। সারা জীবন এখানে শান্ত আবহাওয়া বিরাজ করে। এটার জন্য এই জায়গাটাকে কি বলা হয়, ডোলড্রামস। কি বলে, ডোলড্রামস। ডামাডোল, ওই যে ডোল আর দ্য ড্রামস, ডোলড্রামস। এখানে কোনো কিছুই হয় না, এটা হচ্ছে এই 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রিকে বলে ডোলড্রামস, কারণ এখানে কোনোদিনও কি হয় না, ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত কিচ্ছু হয় না। তো আরেকবার আমরা দেখে নিই যে সুমেরু উচ্চচাপে কেন উচ্চচাপ বিরাজ করে, কারণ এখানে বরফ থাকে বলে ঠান্ডা, এখানেও অ্যাজ দ্যাট বরফ থাকে বলে ঠান্ডা। নিরক্ষীয় কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় নিম্নচাপ হওয়ার কারণ কি, আর সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় নিম্নচাপ হওয়ার কারণ কি। এর একটা বড় কারণ হচ্ছে যখন দুই উচ্চচাপ অঞ্চল থেকে ঠান্ডা বায়ু একে অপরের দিকে আসে, দুই ভারী বায়ু কেউ কাউকে দাবতে পারে না এবং দুজনেই প্রেসারাইজ করে উপরে উঠে এবং পৃথিবীর আবর্তনের কারণে পুনরায় সেটা
যে যার জায়গায় ফিরে চলে আসে। সেম অ্যাজ দ্যাট এখানে হয়, কিন্তু এখানে কি হতে পারে না, 10 ডিগ্রি থেকে 5 ডিগ্রি বেশি ঢুকতে পারে না। এর একটা বড় কারণ হচ্ছে যে এখানে এতটা পরিমাণে তাপ থাকে যে এই জায়গাটা সূর্যের যে এতটা রশ্মি তীব্র যে এখানে ভারী ঢুকতেই প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়, এবং গরমের জন্য সেটা উষ্ণতা এতটা বেশি হয় যে এটা আবার উপরে উঠে যায়। ফলে মাঝখানে একটা চিরকালীন শান্ত আবহাওয়া বিরাজ করে। একে কি বলা হয়, ডোল ড্রামস। একে কি বলা হয়, ডোল ড্রামস। কিন্তু এখানে প্রত্যেক দিন বিকাল 4টার দিকে পরিচলন বৃষ্টিপাত বা 4 o'clock রেন দেখা যায়। পরিচলন বৃষ্টিপাত কিংবা 4 o'clock রেন দুটা একই। এর পরের দিন আমরা বুঝবো সাইক্লোন সম্বন্ধে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পৃথিবীতে কি করে বায়ুমণ্ডলীয় চাপ বলয় বিরাজ করছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিই এবং এটা শেয়ার করে দিই যাতে বন্ধু বান্ধবীরা এর থেকে বেনিফিট পেতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ইট টু মেক ইউর IQ more sharper. Thank you.